নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কয়েকটা কথা এখন বলবো। আমরা কাগজে পড়েছি, টিভিতে বলতে শুনেছি, শান্তনু ঠাকুরবাড়ির ছেলে, এখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি বলছেন যে নাগরিকত্বের আন্দোলন তাদের তিন পুরুষের আন্দোলন। সেই আন্দোলন এখন একটা পরিণতি পেতে চলেছে, এই দাবি তিনি করছেন। তো এটা শোনার পরে অনেকেই নানান রকম ভাবছেন, বিভিন্ন জনের বিভিন্ন প্রতিক্রিয়া। টেলিফোনে জানতে চেয়েছেন, অনেকেই টেলিফোন করেছেন, আমরা যে ভিডিওগুলো করি সেখানে মন্তব্য করে জানতে চেয়েছেন। সেই জন্যে আজকের এই কয়েকটা কথা আপনাদের কাছে আমার বলার। তিন পুরুষ বলতে উনি বলছেন পিয়ার ঠাকুর মশাই, তার ছেলে শান্তনুর বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর এবং তিনি, এই তিন পুরুষের আন্দোলন। পিয়ার ঠাকুর মশাই মানুষ হিসেবে ভালো ছিলেন। তিনি যোগ্য কতটা, কত উচ্চমানের লিডার ছিলেন, সেইটা নিয়ে আমি এখানে আলোচনা করছি না। সেটা আপনারা যারা পিয়ার ঠাকুর মশাইয়ের জীবন সম্পর্কে জানেন, তাকে চেনেন, তারা এটা জানেন। কিন্তু তিনি যে মানুষ ভালো ছিলেন এই প্রশ্নে কোনো সন্দেহ নেই। তিনি মানুষের ভালো গুণ থাকলে সেগুলোর খুব প্রশংসা করতেন, তাদের গুরুত্ব দিতেন। আর খারাপ গুণ যাদের, সামাজিকভাবে যেগুলি বেঠিক, এই নারীঘটিত ব্যাপার, মদ গাঁজা ইত্যাদি ইত্যাদি, এইসব খারাপ অভ্যাস, এই সব বিষয়গুলোকে তিনি একেবারেই বরদাস্ত করতেন না। লিডার হিসেবে, রাজনৈতিক নেতা হিসেবে নমশূদ্রদের মধ্যে যোগেন্দ্রনাথ মণ্ডল অদ্বিতীয়, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং একেবারে শেষ জীবনে পিয়ার ঠাকুর মশাইও সে কথা বলেছেন। কারণ প্রথম থেকে দুজনের রাজনৈতিক চিন্তাভাবনার মধ্যে একটা পার্থক্য ছিল। দুজনই সমাজের কথা ভাবতেন, কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে একটা পার্থক্য ছিল। পিয়ার ঠাকুর মশাই একেবারে শুরুতে শ্যামাপ্রসাদ মুখার্জির দ্বারা অনুপ্রাণিত ছিলেন। তারপরে তিনি কংগ্রেসে যোগদান করেন, এমএলএ হন এবং কংগ্রেসের টিকিটে জিতে তিনি গণপরিষদের সদস্য হন। এবং পরে জানেন তিনি এমপিও হয়েছিলেন, নবদ্বীপ থেকে এমএলএ হয়েছিলেন, হাঁসখালি থেকে, এগুলো ছিল। প্রসঙ্গত একটা কথা একটু বলি, এটা একটু জানা দরকার। রাজনৈতিক, মানে বাংলার রাজনৈতিক যে ইতিহাস, সেটা দলিত মানুষের যে ইতিহাস, সেটা জানতে গেলে এটা জানা দরকার। পিয়ার ঠাকুর মশাই গণপরিষদে গিয়েছিলেন কংগ্রেসের ক্যান্ডিডেট হয়ে, এবং সেই সময় এই গণপরিষদ নির্বাচনের দায়িত্ব ছিল কিরণ শঙ্কর রায়ের উপরে। কংগ্রেসের খুব বড় নেতা ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন, ইতিহাসবিদ ছিলেন। তিনি এই নমশূদ্রদের ইতিহাস সম্পর্কে জানতেন, হরিগুরুচাঁদের আন্দোলন, এই সমাজের যে বিভিন্ন বিষয়াদি সম্পর্কে তার একটা ধারণা ছিল। তার উপরে ছিল এই গণপরিষদ নির্বাচনের দায়িত্ব কংগ্রেসের পক্ষ থেকে। তিনি তার যে জ্ঞান,
সমাজ সম্পর্কে, বাংলার সোসাইটি সম্পর্কে যে জ্ঞান, সেইটাকে কাজে লাগিয়ে তিনি পিয়ার ঠাকুর মশাইকে দাঁড় করিয়েছিলেন গণপরিষদে। অন্যান্য নিশ্চয়ই আরও কারণ ছিল, তার মধ্যে একটা কারণ ছিল, আপনারা জানেন ওই সময়ে যোগেন্দ্রনাথ মণ্ডল এখানে বাংলা থেকে বাবা সাহেব ডক্টর আম্বেদকরকে গণপরিষদে পাঠাবার জন্যে তাকে দাঁড় করিয়েছিলেন এবং কার্যত ডক্টর আম্বেদকরের ভোট ছিল কিন্তু একটি, মানে তার পার্টির একজন এমএলএ ছিলেন যোগেন্দ্রনাথ মণ্ডল। তিনি দাঁড়াবার জন্য খুব আগ্রহ দেখাননি, কারণ তিনি জানতেন যে এটা হেরে যেতে হবে। যোগেন্দ্রনাথ মণ্ডলের পীড়াপিড়িতেই তিনি দাঁড়িয়েছিলেন এবং আপনারা জানেন সবথেকে বেশি ভোট পেয়ে, সবথেকে বেশি এমএলএর ভোট পেয়ে তিনি জিতেছিলেন। এটা এমএলএরা নির্বাচিত করেছিল গণপরিষদের মেম্বারদের। আর ওই নির্বাচনে পিয়ার ঠাকুর মশাই দাঁড়িয়েছিলেন। আমি এটা পিয়ার ঠাকুর মশাই দোষ কিনা বা কতটা বা আদৌ তিনি এটা জানতেন কিনা সে সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে। তিনি দাঁড়িয়েছিলেন, কিন্তু কংগ্রেসের যে আইডিয়া ছিল, কংগ্রেসের যে প্ল্যানিং ছিল, প্ল্যানিং না বলে এটাকে কি বলা যায়, যাই হোক, সেটা তৎকালীন কংগ্রেসের জানেন বল্লভভাই প্যাটেল ঘোষণা করেছিলেন যে ডক্টর আম্বেদকরের গণপরিষদে ঢোকার সব রাস্তা আমরা বন্ধ করে দিয়েছি। কারণ গান্ধীজির সঙ্গে আম্বেদকরের নানা প্রশ্নে খুব দ্বিমত হতো। গান্ধীজিকে আম্বেদকর একেবারেই পছন্দ করতেন না। ন্যাশনালি সেই কারণে কংগ্রেসিরাও আম্বেদকরকে পছন্দ করতেন না এবং যাতে গণপরিষদে যেতে না পারে তার চেষ্টা করেছিলেন। এবং তারই একটা অঙ্গ হিসেবে এখানে পিয়ার ঠাকুর মশাইকে দাঁড় করিয়ে দিয়েছিলেন যে যদি একটা ভোটও, একটা এমএলএর ভোটও যদি উনি কেটে নিতে পারেন, তাহলে যদি বাবা সাহেব ডক্টর আম্বেদকর হেরে যান। আমি এটা বলছি, এটা রাজনৈতিক ট্র্যাডিশন ব্যাপারটা একটু বোঝবার জন্যে, ধারাটা একটু বোঝার জন্যে আমি কথাগুলো বলছি। যা হোক, ঘটনাচক্রে যেটা হয়েছিল, আম্বেদকরও জিতে গেছিলেন, সবথেকে বেশি ভোট পেয়ে জিতেছিলেন, আর পিয়ার ঠাকুর মশাইও জিতে গেছিলেন। পরবর্তীকালে পিয়ার ঠাকুর মশাইকে কংগ্রেস যেভাবেই ব্যবহার করতে চান না কেন, আমি আগেই বলেছি যে পিয়ার ঠাকুর মশাই, যোগেন মণ্ডল, তাদের কিন্তু সমাজের প্রতি একটা আন্তরিক দরদ ছিল। মানে সেটা পার্টির বেড়া ডিঙিয়ে তারা সমাজের কথা ভাবতে পারতেন। যোগেনবাবুর ক্ষেত্রে সেই সমস্যা ছিল না, তিনি তো তার পার্টির বেড়া ডিঙানোর প্রয়োজন ছিল না, কিন্তু পিয়ার ঠাকুরের ক্ষেত্রে আমরা এটা দেখেছি। আমার মনে আছে আমাদের প্রবীণ, আমাদের সমাজকর্মী নকুল মল্লিক, তিনি এই প্রশ্ন পিয়ার ঠাকুর মশাই মারা যাওয়ার আগে জিজ্ঞেস করেছিলেন। নকুলবাবু হয়তো কোথাও কোথাও লিখেছেন, তিনি আমাকেও একথা একদিন গল্পচ্ছলে বলেছিলেন। উনি জিজ্ঞেস করেছিলেন, নকুলবাবু জিজ্ঞেস করেছিলেন পিয়ার ঠাকুর মশাইকে যে এরকম আপনি একমাত্র জীবিত ব্যক্তি, বা আমরা যার কাছে অ্যাপ্রোচ করতে পারি, জানবার জন্য জিজ্ঞেস করতে পারি, এরকম একমাত্র আপনি বেঁচে আছেন যে বাবা সাহেব ডক্টর আম্বেদকরের সাথে পার্লামেন্টে একসাথে আপনারা সংসদে ছিলেন, তা একটু আপনার অভিজ্ঞতা বলুন। এইটা নকুলবাবু পিয়ার ঠাকুর মশাইকে জিজ্ঞেস করেছিলেন। তা পিয়ার ঠাকুর মশাই বলেছিলেন যে পার্লামেন্টে আমি ওই একটা মানুষকে দেখেছি যে আমাদের সমাজের কথা বলে, মানে আম্বেদকরের কথা বলেছেন যে আমাদের সমাজের কথা বলেন, আমি ওই একটা লোকটাই দেখেছি, ডক্টর আম্বেদকর। আর তার কি অসাধারণ ব্যক্তিত্ব যে ওই পার্লামেন্টে বা গণপরিষদেও ওই বসার জায়গাটা নির্দিষ্ট থাকতো যে এইটা এই সদস্যের চেয়ার। তা বলতেন, আমি দেখতাম, পিয়ার ঠাকুর মশাই বলছেন, আমি দেখতাম প্রায়ই
আম্বেদকর যেটাই বসতেন তার পাশের দুটো চেয়ার খালি। মানে কেউ কোনো এমপি তার পাশে গিয়ে বসতে চাইতেন না, মানে সমীহ করতেন এতটা। মানে এটা হতে পারে কোনো সময় পাশে বসে আছেন, গায়ের ঘুরিয়ে হয়তো একটা কথা আলোচনা করলেন, কি জিজ্ঞেস করবেন, কি তার জবাব দেবেন, বুঝবেন কি বুঝবেন না, একটা অস্বস্তিতে পড়বেন হয়তো। এই জন্যে এটা পিয়ার ঠাকুর মশাইয়ের কথা যে প্রায় খালি থাকতো। তো পিয়ার ঠাকুর মশাই বলেছিলেন যে আমাদের দলিত শিডিউল কাস্ট মানুষের অধিকার, সুযোগ সুবিধে, আইনি সুযোগ সুবিধে নিয়ে যখন আলোচনা হতো, আমি আর অত বিবেচনা করতে যেতাম না। আম্বেদকর যেটা চাইতেন আমি সেটার পক্ষেই সমর্থন দিয়ে দিতাম, কারণ জানতাম যে উনি এই সমাজের বিরুদ্ধে কিছু করবেন না, বরং যেটা করবেন সেটা সমাজের জন্যই করবেন। আমি প্রসঙ্গত কথাটা বললাম এই কারণে যে অনেকেই এই মতুয়াদের সাথে আম্বেদকরবাদীদের একটা লড়াই বাঁধাবার চেষ্টা করেন। এই যে আমাদের শ্রদ্ধেয় মানুষ, আমরা যখন প্রথম দলিত আন্দোলনের মধ্যে এসেছি তখন অনেক কিছুই তার কাছ থেকে শিখেছি। এই স্বপন বিশ্বাস, তার অনেক বই পড়েছি। পরবর্তীকালে তিনি আম্বেদকরের বিরোধিতা করেন, শুধু বিরোধিতা না, গালিগালাজও করেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে স্বপনদার মতো লোক এটা করেন। তো এইটা হচ্ছেন পিয়ার ঠাকুর মশাই। আর আমাদের একথা বহুবার আলোচনা করেছি, কোথাও কোথাও লিখেছিও হয়তো, যে আসলে হরিগুরুচাঁদের উত্তরসূরি, প্রকৃত উত্তরসূরি, নিশ্চয়ই পিয়ার ঠাকুর মশাইও তার উত্তরসূরি, কিন্তু প্রকৃত উত্তরসূরি যদি বলতে হয়, মানে নাম্বার ওয়ান উত্তরসূরি যদি বলতে হয়, তাহলে কিন্তু সেটা আসলে যোগেন্দ্রনাথ মণ্ডল। এই ব্যাপারে কোনো দ্বিমত থাকার কথা নয়। রাজনৈতিক আন্দোলন, একটা নিজস্ব রাজনৈতিক পার্টি তৈরি করার কথা যেটা বলেছিলেন, যে জাতির দল নেই সে জাতির বল নেই, এই যে কথা, গুরুচাঁদ ঠাকুরের কথা, সেটা যদি বলতে হয় তার বাস্তব রূপায়ণ চেষ্টা এবং অনেকখানি সফল হয়েছিলেন যোগেন্দ্রনাথ মণ্ডল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। গুরুচাঁদ ঠাকুরের যে এডুকেশন মুভমেন্ট, সেই এডুকেশন মুভমেন্টে অনেক দূর এগিয়ে যিনি নিয়ে গেছেন, নিশ্চয়ই পিয়ার ঠাকুর মশাইয়েরও অবদান আছে, কিন্তু সেটা প্রথম নামটা বলতে গেলে পিয়ার ঠাকুর মশাইয়ের, এই যোগেন্দ্রনাথ মণ্ডলের কথা বলতে হয়। পূর্ববঙ্গের যে সমস্ত স্কুল, পরবর্তীকালে গুরুচাঁদ ঠাকুর তো শুরু করেছিলেন প্র্যাকটিক্যালি সেটা পাঠশালা, ওই বড় বটগাছের নিচে গোয়ালঘরে গরু বাইরে বের করে দিয়ে গোয়ালঘর পরিষ্কার করে সেখানে পাঠশালা হলো, 2-5 জন গ্রামের ছেলে মেয়েদের নিয়ে পাঠশালা হলো। যার বড় চৌরি ঘর ছিল, বড় বারান্দা ছিল, সেখানে বসলেন। এই যে শুরুটা করেছিলেন গুরুচাঁদ ঠাকুর, মানে এই যে এডুকেশন মুভমেন্ট, যেটা আন্দোলন, কতগুলো স্কুল করেছেন, তার থেকে বড় ব্যাপার হলো যে তিনি আন্দোলনটা শুরু করেছিলেন যে লেখাপড়া শিখতে হবে, মানুষকে অনুপ্রাণিত করেছিলেন, এবং সেইটা কিন্তু আজও আছে। মানে তার রেশ কিন্তু আজও বহমান। এই জায়গাতেই হলো গুরুচাঁদ ঠাকুর বা 96 খানের রায়চরণ মহলদার, তাদের অবদান কিন্তু এই জায়গাতে। সেটা কীরকম দেখুন, আজকে এই কলকাতা আশেপাশে আপনি যান, দেখবেন এমন বহু পরিবার যাদের বাড়ির গরিব মানুষ, তারা নমশূদ্র পরিবার, অন্য বাড়িতে ঝিয়ের কাজ করেন, কিন্তু তিনি কিন্তু তার ছেলে মেয়েটাকে লেখাপড়া শেখানোর জন্য কিন্তু অত্যন্ত আন্তরিক। আপনারা লক্ষ্য করবেন এই যে আকাঙ্ক্ষা, এই যে ইচ্ছে, এইটা হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের আন্দোলনের ফসল। এইটা অন্য কোনো কমিউনিটি মানে এতটা উদ্গ্রীব নন যতটা নমশূদ্ররা উদ্গ্রীব। এই ছেলে মেয়ে যত কষ্ট হোক, ওই যে খাও না খাও, ছেলে মেয়ে শিক্ষা দাও, এই আমি চাই,
মানে এই আন্দোলনের রেশ আজও আছে। কিন্তু তার পরের ধাপের যে আন্দোলন, দেখবেন ওপার বাংলায়ও যে সমস্ত স্কুল কলেজগুলো তৈরি হয়েছে, বা এখানে রিফিউজি হয়ে এসেও বিভিন্ন জায়গাতে যে ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে, যেখানে যেখানে নমশূদ্রদের একটু কনসেন্ট্রেশন আছে পশ্চিমবঙ্গে, আপনি একটু খোঁজ নিয়ে দেখুন এর পেছনে যে সমস্ত লোকেরা আছেন, যাদের উদ্যোগে এটা হয়েছে, অধিকাংশই হচ্ছেন যোগেন্দ্রনাথ মণ্ডলের ফলোয়ার ছিলেন, তারাই এটা গড়েছেন। তো রিফিউজি আন্দোলনের কথা যদি বলেন, পশ্চিমবঙ্গের রিফিউজি আন্দোলন পার্টি নির্বিশেষে, ওই বামেরা বলুন, কংগ্রেস বলুন, মানুষ যদি বলেন, তার মধ্যে যোগেন্দ্রনাথ মণ্ডলের সমকক্ষ কেউ ছিলেন না রিফিউজি আন্দোলনে। ফলে আমি বলতে পারি যে রিফিউজি আন্দোলন আমাদের তিন পুরুষের আন্দোলন। যোগেন্দ্রনাথ মণ্ডল, তারপরে আমরা এই পর্যন্ত এসেছি, বা আমাদের সন্তান যারা, মানে শান্তনুর বাবা আমাদেরই বয়সী। ফলে যোগেন্দ্রনাথ মণ্ডল, আমি, আমার ছেলে মেয়ে, তা আমার ছেলে মেয়েরই পর্যায়ে হচ্ছে শান্তনু। সেদিক দিয়ে যদি বলেন আমরা তৃতীয় পুরুষ। কিন্তু তিন পুরুষের আন্দোলন বলতে শান্তনু যেটা বলছেন সেটা কিন্তু তা বলছেন না। তিনি বলছেন পিয়ার ঠাকুর মশাই, ঠিক আছে, পিয়ার ঠাকুর মশাই নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, তিনি নিশ্চয়ই আন্দোলন করেছেন, কিন্তু মধ্যেখানে গ্যাপ হয়ে গেছে, এইটাতে কোনো সন্দেহ নেই। আমরা যে কাজটা করেছি, আমাদেরই সমবয়সী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর কিন্তু সেটা করেননি। এবং আপনারা যদি খোঁজ নেন, এটা তাদের পারিবারিক ব্যাপার, কিন্তু পারিবারিক ব্যাপার হলেও এমন কিছু পরিবার যেটা তাদের পারিবারিক ব্যাপার আর পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে না। মানে এইসব পরিবার তো আসলে তার পরিবারের পরিবার নন, এই পরিবার তো আমাদের সমাজের পরিবার, আমাদের সমাজের একটা বিশেষ পরিবার। ফলে সে পরিবারের সাথে আমরাও অনেক সেই পরিবারেরই অংশ বলে আমরা মনে করি। তো এই পরিবারে, ওই ঠাকুরবাড়িতে দেখেন, ওই মঞ্জুল কৃষ্ণ ঠাকুর কিন্তু খুব বেশি দিন ওই ঠাকুরবাড়িতে বসবাসও করেননি। কেন করেননি? অনেক জায়গা ঠাকুরবাড়িতে দেখেছেন, মেলা টেলা থেকে কয়েক বিঘা, কয়েক একর জমি, কিন্তু ওই বাড়িতে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর ছিলেন না। আমার মনে হয়, আমি ঠিক জানি না, আমার মনে হয় শান্তনু ঠাকুর যখন জন্মগ্রহণ করেছেন তখন তার বাবা ওই 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 ভিটাতে বাস করেন না, ঠাকুরনগরেরই আর একটা পাড়াতে ভাড়া থাকতেন। এইটা কেন সেইটা আমি বলতে পারবো না, মানে আমার এটা বলতে বাধবে, সেই জন্যে আমি বলবো না। কিন্তু এইটা কেন, এইটা যদি আপনারা জানতে চান, তাহলে ওই লোককবি অসীম সরকারের ওই ভিডিওটা দেখে নিন। তিনি বলেছেন, মঞ্জুল কৃষ্ণ ঠাকুর সম্পর্কেও বলেছেন, শান্তনু ঠাকুর সম্পর্কেও বলেছেন। উনি এখন এদিক ওদিক বলছেন, কিন্তু উনি যে কথাটা বলেছেন, এই কথাটা মিথ্যা কথা বলেননি। একটু রং টং চড়িয়ে যদি বলে থাকেন, বলতে পারেন কবি মানুষ, কবিদের মানে কবি মানে লোককবি, তাদের তো প্রতিস্থাপন, মানে আমি কি বলবো, এই প্রেজেন্টেশনই হচ্ছে উপস্থাপনাই তাদের একটা নিজস্বতা আছে। তো এইটা তাদের তিন পুরুষের আন্দোলন যেটা বলছেন, সেটা হলো পিয়ার ঠাকুর মশাই করেছেন, তারপরে দুটো জেনারেশন শূন্য। উনি মিথ্যে কথা বলছেন, মিথ্যে দাবি করছেন, মানুষকে বিভ্রান্ত করবার জন্যে এই দাবি করছেন, মতুয়াদের বিভ্রান্ত করবার জন্যে। এটা আপনাদের জানা দরকার। বিশেষ করে ইলেকশনের সময় তিনি যেভাবে আমাদের মানুষকে বিভ্রান্ত করে, সবথেকে ক্ষতিকারক যারা এই সমস্ত দলিত মানুষ, নমশূদ্র, মতুয়াদের ভালো চায় না, তাদের নাগরিকত্বের ব্যাপারে সবথেকে বেশি ক্ষতি করেছেন, তাদের সুবিধে করে দেওয়ার জন্যে, বা তিনি সেই দলে ভিড়েছেন, সেই দলের মন্ত্রী হয়েছেন। ফলে এই কথাগুলি আবার যখন ইলেকশন, এই কথাগুলি বলা দরকার। এই কারণে
যে এটা না জানলে মতুয়ারা ভুল করবেন, সঠিকটা জানা রইল, তারপরে তারা যদি ভুল করেন আলাদা কথা, কিন্তু না জেনে যেন তারা ভুল না করেন, শান্তনু ঠাকুরকে যেন সমর্থন না করেন। দেখুন, আমি এই আন্দোলনের কথা যখন বলছেন, তিন পুরুষের আন্দোলন মানে আন্দোলন আর কি, এই রিফিউজি আন্দোলন বা উদ্বাস্তুদের নাগরিকত্বের আন্দোলন, দেখুন উদ্বাস্তু আন্দোলনের দুটো স্তর। একটা আন্দোলন কিন্তু ছিল যখন উদ্বাস্তুরা উদ্বাস্তু হয়ে এসেছেন, কি দুঃসহ অবস্থার মধ্যে তারা ছিলেন। এই সরকারেরও তখন সীমিত ক্ষমতা, নতুন সরকার তৈরি হয়েছে দেশ স্বাধীন হওয়ার পর, অত্যন্ত কষ্ট করেছেন। সেই সময়ে এই উদ্বাস্তু মানুষের ব্যবস্থা, পুনর্বাসন, রিফিউজি, তাদের জমির পাট্টা ইত্যাদি ইত্যাদি যে আন্দোলন একটা পর্যায়ে যেটা গেছে, সেই আন্দোলনের সময় কিন্তু এই যোগেন্দ্রনাথ মণ্ডল, সেই আন্দোলনের সময় পিয়ার ঠাকুর মশাই, সেই আন্দোলনের সময় পুলিন বাবু সেই উত্তরপ্রদেশের সারা জীবন আন্দোলন করেছেন, বলেছিলেন যে এই আন্দোলনের এই সমস্যা, উদ্বাস্তুদের সমস্যা না মিটলে আমি গায়ে জামা দেব না। শীতেও তিনি কখনো জামা দেননি, তিনি ওই আলগা অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেছেন। হেমন্ত বিশ্বাস, এই যে বাগজোলায় উদ্বাস্তু আন্দোলনের নেতা হেমন্ত বিশ্বাস, এইসব নামগুলো ছিল। কিন্তু পরের ধাপের যে আন্দোলন, সেটা কিন্তু এই 2003 সালে বিজেপি যখন এই যে নাগরিকত্ব আইনটা পরিবর্তন করে সবাইকে অনুপ্রবেশকারী ঘোষণা করলেন, সেই সময় থেকে এই আন্দোলনটা, এটা হচ্ছে আরেকটা পর্যায়ের আন্দোলন। সেই পর্যায়ের আমি শুরু থেকে আছি তা নয়, সত্যি কথা হলো, এখন আমার কথা আমি বলবো, ভালো শোনায় না, কিন্তু এইটাই হচ্ছে বাস্তব। যে আমি গেছিলাম তখন ওখানে গণপতি দা সেক্রেটারি, গিয়ে বলেছিলাম এরকম একটা আইন হয়েছে, এই আইনে মতুয়ারা মানে অন্যদের সাথে মতুয়ারাও খুব ক্ষতিগ্রস্ত হবেন। আমাদের যে সংগঠন আছে তাতে আমরা 200, 300, 400 লোকের বেশি এক জায়গায় করতে পারছি না, গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করা খুব কঠিন। ফলে মতুয়া মহাসংঘ যদি উদ্যোগ নেয় তাহলে কিন্তু এই আন্দোলনটা একটা গতি পেতে পারে। তো যে কোনো কারণেই হোক, উনিও শিক্ষিত মানুষ ছিলেন, চাকরি করতেন রেলে, তার ভালো লেগেছিল, তিনি আমাকে নিয়ে বড় ভাইয়ের কাছে গেলেন, বড় মাকে আমি বুঝিয়ে বললাম এবং আলটিমেটলি বড় ভাই অনুমতি দিলেন যে আন্দোলনটা হোক। পরে অবশ্য তাদের পত্রিকাতে লিখেছেন, যা হয় ধর্মের ব্যাপারটা যেমনভাবে আসে, যে ওই পিয়ার ঠাকুর মশাই স্বপ্নে বললেন এরকম আইন তৈরি হয়েছে, তোরা যদি এর বিরুদ্ধে আন্দোলন না করিস তাহলে তোরা সব আবার বেনাগরিক হয়ে যাবি, ইত্যাদি ইত্যাদি। এইসব ঠাকুরবাড়ি থেকে যে পত্রিকা বেরোয় তাতে এসব লিখেছে, ঠিক আছে, এগুলো তো বোঝেন আপনারা। কিন্তু আমি যেটা বলছি এইটাই হচ্ছে বাস্তব ঘটনা। এবং আপনারা যদি খুব স্পষ্ট করে এবং ডিটেলস যদি জানতে চান, ওইটা নিয়ে আমার এই সম্পর্কে, এই আন্দোলন সম্পর্কে দুটো বই আছে। একটা বেশ বড় বই, বইটা আমি এখন খোঁজাখুঁজি করছিলাম, বইটা পেলাম না। বইটার নাম ছিল মতুয়াদের মহাসংগ্রাম। এরকম বড় বই, 200-250 পাতার বই, বহু লোকে পড়েছেন সে বইটা। তাতে আপনারা ডিটেলস পাবেন, সেখানে কার কতটা ভূমিকা, বহু লোকের ভূমিকা আছে, বহু মানুষ অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, অনেক স্যাক্রিফাইস আছে, সবার কথা আছে। এই আন্দোলন আমার আন্দোলন না, আমাদের একটা যৌথ আন্দোলন, আমরা সবাই মিলে এটা করেছি, কাউকে বাদ দিয়ে এই আন্দোলন এই জায়গাতে যেতে পারতো না। ওটা বাদেও আমাদের আরেকটা বই আছে, এটা আমি পেলাম হাতের কাছে, তাই একটু দেখাচ্ছি। এ দেখুন, এইটার মধ্যে একটা তো মতাদর্শ ধর্ম এটা নিয়ে আছে, আর এর অর্ধেকটা অংশ আছে এই বিভিন্ন আন্দোলন, বিভিন্ন আর্টিকেল এর পেছনে আছে, সেটাও আপনারা পাবেন। এবং এইটা যদি আপনারা পড়েন বই দুটো, আমি জাস্ট কিছু কথা বলে দিচ্ছি, তাহলে আপনি এই ঠাকুরবাড়ি, বর্তমান এই যে ঠাকুরবাড়ির, পিয়ার ঠাকুর পরবর্তী ঠাকুরবাড়ির, আমি আপনাকে পরিষ্কার করে বলছি, বড়মার একটা ভূমিকা তো ছিলই। আমি বড়মাকে বাদ দিয়ে বলছি, পিয়ার ঠাকুর বড় মাকে বাদ দিয়ে বলছি, ঠাকুরবাড়ির আর যারা, আমি আপনাদের বলছি যে তারা কেউ এই আন্দোলনে একটা সময় পর্যন্ত ছিলেন না। ছিলেন না মানে ছিলেন না, একেবারেই ছিলেন না।
আমি আপনাকে মূল আন্দোলনটা তো আমরা শুরু করেছিলাম ঠাকুরবাড়িতে 7 দিনের অনশন আন্দোলন। সেই অনশন আন্দোলনে আমি অংশগ্রহণ করেছিলাম এবং আমি মুখপত্রের ভূমিকা, যোগাযোগ সবটাই আমি নেতৃত্ব দিয়েছিলাম। তবু আমি অংশগ্রহণ করেছিলাম, মানে যে কাজটা আমাকে অনশন অবস্থায় করতে হয়েছিল এটা করা যায় না, কারণ গোটাটাই আমাকে সামলাতে হচ্ছিল। আর তো কেউ তেমন কিছু এই বিষয়গুলো বোঝেন না, সবাই ছিলেন আমার সাথে। তাহলে আমি অনশন করলাম কেন? আমি করলাম যে আমরা ঠাকুর বাড়িতে একটা অনশন করব। এটা 1 দিন 2 দিন 3 দিনে এই খবর দিল্লি পর্যন্ত পৌঁছাবে না, ফলে অন্তত 7 দিন 10 দিন কন্টিনিউ করতে হবে। এবং সেটা আমি ভাবছিলাম যে কজন কে পারবেন কি পারবেন না, যদি সবাই অনশন ভঙ্গ করে ফেলেন তাহলে তো আন্দোলনটা মার খেয়ে যাবে। যে কারণে যে অন্তত একজনও যদি টিকে থাকি তাহলে আন্দোলনটা বেঁচে থাকবে। যে কারণে আমি আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। এবং এই অংশগ্রহণ করার আগে দিল্লিতে অন্তত 3-4 আমি গেছিলাম। এবং সৌভাগ্যক্রমে সেই সময় আমি 3 জন এক্স প্রাইম মিনিস্টারকে পেয়েছিলাম, যাদের সাথে আমি দেখা করেছিলাম, এই আন্দোলনের চিঠি দিয়েছিলাম, আমাদের দাবি দাওয়া নিয়ে চিঠি দিয়েছিলাম। তিনি বিশ্বনাথ প্রতাপ সিং, দেবেগৌড়া, চন্দ্রশেখর, এই 3 জন এক্স প্রাইম মিনিস্টারের সাথে আমি দেখা করেছিলাম, কথা বলেছিলাম, আন্দোলনের কথা বলেছিলাম, চিঠিপত্র দিয়েছিলাম। রামবিলাস তখন খুব শক্তিশালী লিডার, তার সঙ্গেও দেখা করেছিলাম, দীর্ঘ আলোচনা করেছিলাম। আর এমনি তো আমাদের মানে বহু এমপির সাথে আমরা দেখা করেছি, চিঠি দিয়েছি। কারণ এখানে আমরা অনশন করব, ওইটা যদি গভর্নমেন্টের কাছে তোলার লোক না থাকে, প্রাইম মিনিস্টারের দৃষ্টিতে আনবার জন্য লোক যদি না থাকে, তাহলে এটা সম্ভব ছিল না। এবং এটা সম্ভব হয়েছিল, আমি তখন রিপাবলিকান পার্টি করতাম, রিপাবলিকান পার্টির স্টেটের প্রেসিডেন্ট ছিলাম। এবং আমাদের অল ইন্ডিয়াতে তখন 3 জন কি 4 জন এমপি ছিলেন। এই যে রামদাস আঠাওলে, এখন যিনি মোদী সরকারের মন্ত্রী, উনিও ছিলেন। আর.এস. গাভাই ছিলেন, ওই যে গাভাই এখন সুপ্রিম কোর্টের জজ সাহেব, গাভাই ওনার বাবা এমপি ছিলেন। মহারাষ্ট্রের 21 বছরের স্পিকার যোগেন্দ্র কাওয়াড়ে ছিলেন। এরা সব ছিলেন, বোধহয় প্রকাশ আম্বেদকরও ছিলেন। তারা গিয়ে ওই মনমোহন সিংজিকে বলেছেন, আন্দোলন হচ্ছে 3 দিন 4 দিন যখন হয়েছে, 3-4 দিন হয়ে গেল, আপনি এই ব্যাপারটা দেখুন। তখন আলটিমেটলি উনি বলেছিলেন যে আপনারা যান, তাদের ওখানে আন্দোলন কল্ড আপ করে, মানে স্থগিত করে, এটা বাতিল করে না, স্থগিত করে আপাতত বন্ধ করে আলোচনায় আসতে বলুন। এবং সেই জন্য আমাদের এই আলোচনার ব্যবস্থা হয়েছিল। তা আমি আপনাকে বলছি, আমরা যেদিন বোধহয় 15ই ডিসেম্বর সম্ভবত আমরা ওই আন্দোলন শুরু করেছিলাম। আমরা যেদিন আন্দোলন শুরু করি 15 তারিখে, 14 তারিখে বিকেলবেলায় ঠাকুরবাড়িতে বড়বাবু ছিলেন। তখন মমতা ঠাকুর এখানে থাকতেন না বোধহয়, বা অন্তত ওই সময় ছিলেন না। উনি ছিলেন, ওনার যে বাপের বাড়ি চন্দ্রপুর, মহারাষ্ট্রে, নাগপুরের পাশে, ওখানে রিফিউজি পুনর্বাসন পেয়েছিলেন ওনাদের বাবা, কাকা, ওদের পরিবার। বেশিরভাগ সময় বড়বাবু ওখানেই থাকতেন। তো 15 তারিখে, সম্ভবত 15 তারিখ, ওনার 14 তারিখে বড়বাবু এবং বড়মা কিন্তু চলে গেলেন ওই আষ্টিতে। ওখানে আরেকটা ধাম আছে, ওই নবগঙ্গার তীরে ওখানে একটা আছে, মানে ওই কেন্দ্রপাড়াতে, এই কেন্দ্রপাড়া বলছি, চন্দ্রপুরে, মহারাষ্ট্রের যে জায়গাতে। তারা ছিলেন না। মতুয়ারা সবাই ছিলাম, আমরা করেছি, কিন্তু ঠাকুরবাড়ির তারা ছিলেন না, দায়িত্বটা নিতে চাননি। যে যদি খারাপ কিছু হয়, যদি একজন মারা যান, নানান রকম অ্যাক্সিডেন্ট হতে পারে, এই দায়িত্বটা তারা নিতে চাননি। বড়বাবু চলে গেলেন আষ্টি, বড়মা চলে গেলেন আষ্টি। তখন কিন্তু ঠাকুরবাড়ির ওই পেছনে যেখানে এখন শান্তনু থাকেন, মঞ্জুল কৃষ্ণ ওখানে ছিলেন। তিনি তখন ব্যাংকে চাকরি করেন, ব্যাংকের ক্লার্ক ছিলেন, আমিও ক্লার্ক ছিলাম, ফলে আমি জানতাম। বনগাঁতে উনি প্রতিদিন নাট মন্দিরের পাশ দিয়ে সাইকেলে করে ওই স্টেশনে সাইকেলটা রেখে ট্রেনে যেতেন, প্রতিদিন যেতেন। তা যাওয়ার সময় এরকম করে ডান দিকে ঘাট ঘোরালে দেখা যায় যে কারা অনশন করছে, কেমন আছে না আছে।
আমার মনে হয় একটি দিনের জন্যে উনি এরকম ঘাড়টা ঘুরিয়েও দেখেননি যে ওখানে কারা অনশন করছেন। 84 বছরের বৃদ্ধ, 80 বছরের বৃদ্ধ, 79 বছরের বৃদ্ধ, 8-9 জন যাদের মোটামুটি 80 বছর বয়স, তারা অনশন করছেন। ওই পুজোর প্রসাদ এক টুকরো বাতাসা কেউ কোনো দিন মুখে দেননি। আমি একদম পরিষ্কার বলেছিলাম যারা পারবেন তারা অনশন করবেন, কিন্তু অনশনে যেটা আমরা ঠিক করেছি, জল ছাড়া কিছু খাবো না, কিছু গালে দেওয়া যাবে না। কেউ গালে দেয়নি। আমি যতগুলো অনশন করেছি, শিয়ালদাতে 11 দিন অনশন করেছিলাম এই দলিতদের বিভিন্ন দাবি দেওয়া, উচ্চশিক্ষার সংরক্ষণ ইত্যাদি নিয়ে, এবং সেখানেও আমরা ঠিক এই যে আন্দোলনটা, যে ঘোষণাটা করেছিলাম সেটা নিষ্ঠার সাথে আমরা পালন করেছিলাম। ঠাকুরনগরের ক্ষেত্রেও তাই। আবার উনি যখন বিকেলবেলায় সন্ধ্যেবেলায় ফিরে এসেছেন, কোনো দিন এই এরকম করে বাঁ দিকে ঘাট ঘুরিয়েও দেখেননি কাদের কী অবস্থা। কতটুকু 30 গজ দূরে উনি বাস করতেন। 7 দিন অনশন, একটা দিনের জন্যও এদিকে আসেননি। 3 পুরুষের আন্দোলন কথা জবাব দিক। আমি এটা বলছি, শান্তনু আমার এই কথার জবাব দিক, মঞ্জুল কৃষ্ণ ঠাকুর জবাব দিক, বা বিজেপি যারা আজকে করছেন তাদের সমর্থক যারা, তারা এই কথা জবাব দিন। আসেননি। শান্তনু কোথায়? আমি শান্তনুকে দোষ দেবো না। শান্তনু তখন ছাত্র, তখন সুব্রত মানে ওর বড় ভাই যে, সে অস্ট্রেলিয়ায় পড়তেন। আর ঠিক ওইরকম সময়ে ওই শান্তনু অস্ট্রেলিয়াতে ওই যে কি হোটেল ম্যানেজমেন্টের পড়ার জন্য গেছেন, এরকম একটা সময় যাওয়ার জন্য টাকা জোগাড় হচ্ছে না। মানে অবস্থা তখন কীরকম, একটা গরু আছে, সে গরুটা বিক্রি হলো, তারপরে বিভিন্ন ওই ভক্তদের মধ্যে যার একটু পয়সা কড়ি আছে তাকে বলো 1-2 হাজার টাকা দিতে পারে কিনা, এরকম। এবং আলটিমেটলি অনেকে দিয়েছিলেন। এইভাবে তারা তাদের অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। তো ঠিক আছে, তখন ছাত্র, তারা অংশগ্রহণ করতে পারেননি, বয়স কম ছিল, সেটা ঠিক আছে। কিন্তু সেই দাবি করলে তো হবে না, বলতে হবে এইটা যে আন্দোলনটাতে আমরা থাকতে পারিনি। আমরা তখন ছোট ছিলাম, ছাত্র ছিলাম, বা বিদেশে ছিলাম, একজ্যাক্ট আমার মনে নেই সেটা পড়তে ও চলে গেছে কি যায়নি। ফলে এটা 3 পুরুষের আন্দোলন, এই যে সব কথা বলছে এটা নয়। তারপর থেকে দীর্ঘ আন্দোলন হয়েছে, ছোট বড় সব মিলিয়ে। ওই যে 28শে ডিসেম্বর 2010 ওই আন্দোলন যেটা কলকাতায় হলো, কি লড়াই আমাকে লড়তে হয়েছিল। সবাই বলছেন আমাদের নন পলিটিক্যাল অর্গানাইজেশন, ধর্মীয় সংগঠন, এখানে রাজনীতির লোকরে ডাকা যাবে না। আমি বললাম আমাদের ইস্যুটা হচ্ছে রাজনৈতিক ইস্যু। এইটা যতক্ষণ না পলিটিক্যাল পার্টিগুলোকে আমরা কনভিন্স করতে পারবো, ততক্ষণ কিন্তু এই আন্দোলন প্রয়োজনীয় গতি পাবে না। এবং আলটিমেটলি এই যে আমাদের যে নীতিগতভাবে এই সমস্ত নিয়ে দীর্ঘ আলোচনার পর আমার প্রস্তাবটাই গৃহীত হয়েছিল, এবং বলেছিল ঠিক আছে সুকৃতি, তাহলে তুমি যদি পারো তুমি যোগাযোগ করো। এবং এটা ঘটনা আর কারুরই, এই রাজনৈতিক নেতা ইত্যাদি ইত্যাদি কোনো ধারণাও ছিল না, যোগাযোগও ছিল না। এই যে সব পার্টির লোক ওখানে হাজির হয়েছিল, সবটাই আমি চেষ্টা করে হাজির করেছিলাম। তারপরে ওই যে 10-12 দিন পরে কংগ্রেসকে দিয়ে একটা চিঠি লেখালাম, কি অসাধারণ চিঠি। তখন মানস ভূঁইয়া, তখন প্রদেশ কংগ্রেসের সভাপতি, তারা লিখেছিলেন 10ই জানুয়ারি 2011 সালে, সেটা আমি থেকে এটা করিয়েছিলাম। এবং ওই আন্দোলন থেকে আমরা একটা ডেলিগেশন, তখন বুদ্ধদেব ভট্টাচার্য মহাকরণ, তখন কিন্তু নবান্ন নয়, মহাকরণে তিনি বসতেন, আমরা একটা ডেলিগেশন গেছিলাম। সেই ডেলিগেশনে আমরা মঞ্জুল কৃষ্ণ ঠাকুরকে নিয়ে গেছিলাম, আমার মনে আছে। তা মঞ্জুল কৃষ্ণ তখন তো যেখানে বসেন সেখানে গুটি সুটিয়ে বসেন, কি বলবেন, কিছুই জানেন না, নাম শুনেনি। তিনিও ওই দিন মঞ্চেও ছিলেন। ওই তিনি বললেন আশীর বাণী মতুয়াদের, মানে তাদের নাগরিকত্বের আন্দোলন হচ্ছে 2টো বাক্য বলে, এটা আশীর বাণী মতুয়াদের জন্যে, এই তো আন্দোলন। পরবর্তীকালে বড়বাবু মানে আমাদের মমতা ঠাকুরের স্বামী, যিনি মারা গেছেন, এমপিও হয়েছিলেন, তিনি এই ব্যাপারে কিছু সদর্থক ভূমিকা বিভিন্ন সময় নিয়েছিলেন, কিন্তু তারও কোনো কন্টিনিউটি ছিল না। আমাকে এইটা কিছু দূর এগোয়
সুনামি হলো ঠাকুরবাড়ি থেকে সুকৃতি, তুমি ছাড়া ওখানে এত মতুয়া খুব দুরবস্থার মধ্যে আছে। আমি বোধহয় প্রথম লোক মেনল্যান্ড থেকে ওখানে গেছিলাম, গিয়ে হাজির হয়েছিলাম। ওই মতুয়া মানে বড় মা আমাকে চিঠি লিখে পাঠিয়েছিলেন, একটা সুন্দর চিঠি লিখে আমাকে পাঠিয়েছিলেন। সেই চিঠিটা ড্রাফট করেছিলেন বোধহয় বারাসাতের একজন তখন ওখানে ওই লেখাটাকা কাজ টাজ করতেন, আমি নামটা ভুলে গেলাম। সেই চিঠিটা নিয়ে গেলাম আন্দামানে। কিন্তু প্র্যাকটিক্যালি ঠাকুরবাড়ির ভক্তরা ছিলেন না। পোর্ট ব্লেয়ারের 2-3টে পরিবার, আর লিটিল আন্দামানে বোধহয় একটা পরিবার, একটা কি 2টো পরিবার, আমার ঠিক মনে নেই। আর যত মতুয়া সব কিন্তু মতুয়া, কিন্তু আর সব মতুয়ারা, সে মেনল্যান্ড হোক, লিটিল আন্দামান হোক, হ্যাভলক হোক, নীল হোক, যেখানে যারা আছে তারা কিন্তু কেউ ঠাকুরবাড়িতে যাতায়াত করতেন না। তারা ওখান থেকে জাহাজে করে খিদিরপুর আসতেন, কলকাতায় এলেন, কলকাতায় এসে তারা চলে যেতেন উত্তরাখণ্ডে। ওখানে এক মহারাজা ছিলেন গোপাল সাধু। এই গোপাল সাধুও কিন্তু একসময় ঠাকুরবাড়িতে ছিলেন। কোনো একটা কারণে, ওই আমি শুরুতে যেটা বলছিলাম, ওই পেট ঠাকুর মশাই তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। তিনি শিক্ষিত মানুষ ছিলেন, গ্র্যাজুয়েট ছিলেন, তিনি ওখানে গিয়ে আশ্রম করেন এবং তো ওই গোটা আন্দামান তার শিষ্য ছিল। কিন্তু ওই যে বড় মার নিয়ে আমরা গেলাম, আমি ওখানে যাওয়ার পরে ভারত সেবাশ্রম সংঘের সাথে যোগাযোগ করে, কারণ 2000 সালে যে বন্যায় আমরা যে কাজটা করেছিলাম, আমি 3 মাস ছুটি নিয়ে, তখন আমি ব্যাংকে চাকরি করি, এই 2000 সালের বন্যায় কাজ করেছিলাম 3 মাস ছুটি নিয়ে কন্টিনিউয়াস। আমরা সেই বহরমপুরের হাতিনগর থেকে শুরু করেছিলাম যখন, আর তারপরে শেষ করেছিলাম এই স্বরূপনগর থেকে যখন জল নেমে গেল। স্বরূপনগরে যখন একতলা বাড়ি কোনো কোনো জায়গায় জলের নিচে, তখন কিন্তু ওই পলাশিতে সর্ষে খেতে কিন্তু ফুল হয়ে গেছে। এত দীর্ঘ ওই জলটা ধীরে ধীরে গড়িয়ে নেমেছে, যাওয়ার জায়গা নেই। আর আমরা এতদিন ধরে এটা করেছিলাম, ফলে ওই সময় আমাদের ভারত সেবাশ্রম সংঘের সাথে একটা সম্পর্ক তৈরি হয়। এবং সেই সম্পর্ক, নামটা আমার মনে নেই, কি মহারাজ, নামটা মনে করতে পারলে ভালো হতো। তো তিনি, আমি যখন গেলাম আন্দামানে, তাকে আমি টেলিফোন করলাম ওই বালিগঞ্জে। তা তিনি বললেন যে আপনি, আমাদের ওখানে 2-3জন মহারাজ গেছে, বলে দিচ্ছি, ওদের নিয়ে আপনি যান। তো আমরা যখন জাহাজে করে, জাহাজ মানে ওরা বোট বলে, লঞ্চ আর কি, লঞ্চে করে যখন গেলাম ওই লিটিল আন্দামানে বোট যখন এসছে, বোট যাওয়ার সময় মানুষ গলা জল অবধি নেমে আসছেন, মানে লিটিল আন্দামান ছেড়ে পালাবার জন্যে। ওই একটা করে বোট যেত, তাতে কতজন করে এসে মেনল্যান্ডে উঠবে, মেনল্যান্ড মানে পোর্ট ব্লেয়ারে এসে উঠবেন। সেইখানে গেলাম, গিয়ে 3জনকে নিয়ে কিছু দূর গেলাম, 2-3 কিলোমিটার অবধি গেছিলাম। সব দেখে টেকে মহারাজরা বললেন যে সুকৃতবাবু, এখানে তো রিলিফ করার কোনো পরিকাঠামো নেই, আমরা কি করে এখানে মাল নামাবো, কোথায় নামাবো, কী করে বই নিয়ে যাবো, যেখানে মানুষজন বাস করছেন বাঙালিরা, সেটা ওই সাধারণত 12 কিলোমিটার 13 কিলোমিটার পথ থেকে, কোনো রাস্তা নেই, ঘাট নেই, এখানে যদি আমরা নিয়েও আসি মালপত্র, পৌঁছাবে কী করে। ওরা এইটা বলল, আর বলল আমরা ওখানে 9টায় পৌঁছালাম, 1:30-2টোর সময় ওই লঞ্চটা এবার ব্যাক করবে। ওনারা বললেন চলুন ফিরে যাই। আমি বললাম আমি তো যাব না। তখন বললেন যাবেন না, তাহলে কোথায় থাকবেন? আমি বললাম যে আমার একটা লোকও পরিচিত ছিল, ওই চিঠিটা ছিল। বলো আমার অনেক পরিচিত লোকজন আছে। তা যাই হোক, উনি তখন কি করবেন, তাদেরও খারাপ লাগছিল আমাকে একা রেখে আসবেন। তখন একটা ওদের মধ্যে যে ভলেন্টিয়ার, তার নাম ছিল বিজয় নাম করে, মিশমিশে কালো, ইয়াং মানে কি 18-20 বছর বয়স, সে আমাকে দাদু বলতো। তা বিজয়কে বললো, তারও একটা অ্যাডভেঞ্চারের একটা ছিল, বলছে যে বিজয় তুই কি থাকবি, ওনাকে একা ছেড়ে দিয়ে যাবো? তা বললো হ্যাঁ আমি যাব, ওনার সাথে থাকবো। তো ওকে নিয়ে আমরা ওই জঙ্গলের মধ্যে দিয়ে, মানে সে জঙ্গল মানে কোথাও কাদা, কোথাও হাঁটু জল, সেখানে ওই শুনে গেছিলাম যে ওই কুমির টুমির আছে ওই খাড়ি টেড়িগুলোর মধ্যে, তার মধ্যে জাপাতে আমরা গেলাম। তো যাই হোক, এভাবে ওইখানে গিয়ে গোটা রিলিফের সিস্টেমটাই, ওখান থেকে মহারাজ বললেন আপনি যদি দায়িত্ব নেন তাহলে আমরা রিলিফের মালপত্র পাঠাবো। মহারাজরা ওখানে করতে রাজি নয়, এবং এইভাবেই সেই রিলিফের কাজটা শুরু হলো। 2-3 মাস করলাম, এবং আপনি বিশ্বাস করবেন না, এই যে ঠাকুরবাড়ি থেকে পাঠিয়েছে, এ গোটা মতুয়ারা কনভিন্সড হয়ে গেল। আর আমি আসার 4-5 মাস পরেই গণপতিবাবু বড় মাকে নিয়ে কালেকশানে চলে গেল। এটা অদ্ভুত ব্যাপার। আর এখানে নির্দেশ দিচ্ছে, তখন হেলেঞ্চাতে প্রথম সম্মেলনে হেলেঞ্চা সব চলে গেছিলো মৃণাল ঘোষের সাথে,
মৃণাল ঘোষাইয়ের এখনও আমার পরে রাগ আছে। আমি তো তখন বাঘাবাগি জানতাম না, মানে সব চলে গেছিলো। আমি এই সমস্ত উদ্যোগ নিয়ে ওখানে তখন ওই স্কুলের কলেজের নামকরণের আন্দোলন এইসবগুলোকে নেতৃত্ব করলাম, ঠাকুরবাড়ি থেকে আমাকে দায়িত্ব দিয়েছিল। মানে এইসব করিডোরে দেখছে যে সুকৃতি বিশ্বাস খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে। তারপরে আমার ঠাকুরবাড়িতে তো আমার প্রবেশ নিষিদ্ধ হয়ে গেল। মতুয়াদের নির্দেশ দেওয়া হলো সুকৃতিকে কোথাও কেউ নিমন্ত্রণ করবে না কোনো মহোৎসব, কোনো সম্মেলনে, এইরকম অবস্থা। এবং এইসব কারণের জন্যই আর বিষয়টা নিয়ে বেশি দূর এগোয়নি। কিন্তু এর মধ্যেও ওই বড়োবাবু কিন্তু মাঝে মাঝে আমার সাথে কোনো না কোনোভাবে একটু যোগাযোগ করতেন। বড়োবাবু ওদের বলার চেষ্টা করতেন, বড়োবাবুকে ওরা পাত্তা দিত না। তখন এই যে গণপতিবাবু বড় মাকে একেবারে কুক্ষিগত করে ফেলেছেন, ছেলের কথাও শোনে না। এইসব করতে করতে আবার এক সময় এসে কিছু হয় না সবাই বলে, আবার একবার আমাকে বড়োবাবু এরকম অনেক সময় মানে রেখে গেলে মুখ টুক খারাপ করতেন। করিডোরে বললো, হ্যাঁ সুকৃতিকে দায়িত্ব দাও তো দেখি। ওই দিয়েটিয়ে ওই যে কলকাতার সমাবেশটা, তখন আমি আবার সবাইকে ডেকে, আমি একা না, সবাই মিলে আমরা ওটা করলাম। আমি ওখানে একমাত্র বক্তা ছিলাম, আর সবাই ওই সব এই বিষয়ের উপরে বক্তা। তো এগুলো এই গোটা ঘটনা। তারপরে বড়োবাবু একবার একটা বিভিন্ন জেলা ঘুরে ঘুরে একটা করেছিলেন, একটা লোক তার সাথে নেই, একমাত্র আমি বড়োবাবুর সাথে ঘুরে ঘুরে। এবং এটা বড়োবাবুও যখন এমপি হলেন, প্রথম এমপি হয়ে আমাকে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে বললেন সুন্দর করে একটু লিখে দাও, এইটা আমি প্রথম যেদিন যাব পার্লামেন্টে সেই দিনে আমি এটা তুলব। এই আন্তরিকতা কিন্তু বড়োবাবুর ছিল। সে আন্তরিকতা মমতা ঠাকুরেরও আছে, এটা অস্বীকার করলে হবে না। যোগ্যতার প্রশ্ন সবার তো একরকম হয় না, সেটা আলাদা প্রশ্ন। তারপরে মমতা ঠাকুরের সমস্যা, তার নেত্রীকে বাদ দিয়ে, তাও তো যেটা বলছেন সেটা নেত্রীর কথা নন, যা একটা সীমাবদ্ধতার প্রশ্ন রয়েছে। তো এটা আছে। কিন্তু তিন পুরুষের আন্দোলন শান্তনু ঠাকুরের, আমি আপনাকে বলছি তিন পুরুষের আন্দোলন জিরো, মানে এই পর্যায়ে নাগরিকত্বের আন্দোলন। আমি পিয়ার ঠাকুর মশাই তো সেই পর্যায়ের লোক নন, তার আগেই উনি গত হয়েছেন। এদের এই দুই পুরুষ, তাদের এই আন্দোলনে জিরো। এই আন্দোলনটা আমরা করেছিলাম, আমি উদ্যোগ নিয়ে করেছিলাম, আমরা একটা টিম মিলে করেছিলাম। আর তার সুফলটা যা হয়, এগুলো তো একটা ভক্তি টক্তির ব্যাপার থাকে, ধর্ম যেখানে থাকে। যে কারণে তার বাবা এমএলএ মন্ত্রী, সে এমপি মন্ত্রী, তার ভাই এমএলএ, তার জ্যাঠা এমপি হয়েছিল, তার জেঠিমা এমপি, কিন্তু তাদের এই আন্দোলনে কোনো কন্ট্রিবিউশন নেই। গোটা মতীয় সমাজ, আপনারা কথা বলুন যারা জানেন, আমার এই কথার সাথে কেউ দ্বিমত করবেন বলে আমার অন্তত মনে হয় না। ফলে আমি সবাইকে বলবো, এই যে নির্বাচন, এই নির্বাচনে মতুয়াদের নাগরিকত্বের ব্যাপারে শান্তনু ঠাকুরের কিচ্ছু যায় আসে না, কোনো ফিলিংস নেই ভোট ছাড়া। সে আন্দোলনে কখনো ছিল না। ফলে এইটা মাথায় রাখতে হবে। আর সবাইকে আমি মিনতি করব যে আপনারা এই আন্দোলনটা মিটে যাক, আপনি নাগরিক হিসেবে ঘোষিত হয়ে যান, দরখাস্ত করার দিকে কিন্তু যাবেন না, গেলে বিপদ হতে পারে। আমাদের এই যে সব রকমের অধিকার আমরা ভোগ করি, সব কাগজপত্র আছে, এটা আইন করে, একটা নতুন আইন করে আইন সিদ্ধ করে দিক, এই দাবি আমরা প্রথম থেকে করছি, এখনও করছি। ফলে এইটা যারা চান, আমি অন্য সব জায়গা বাদ দিই, মানে অন্য বিভিন্ন ইস্যু আছে, কিন্তু অন্তত এই নির্বাচনটা বিজেপি আসলে বিপদ হতে পারে, বিজেপি ক্ষমতায় আসলে বিপদ হতে পারে। ফলে অন্তত নীতিগতভাবে বিজেপিকে আপনারা সমর্থন করবেন না, বিরোধিতা করুন। শান্তনু ঠাকুর বলছেন এইটা নিয়েই তিনি ভোট চাইছেন, কিন্তু এই ব্যাপারে তার কোনো কন্ট্রিবিউশন নেই, তার কোনো ফিলিংস নেই, তার কিছু এসেও যায় না। সে কিন্তু ওই যে দরখাস্ত করবো বলছে, তার কিন্তু করার দরকার নেই। ফলে আপনাদের কাছে আমার আবেদন যে পার্টির যে বেড়া, সেই বেড়া ডিঙিয়ে এক জায়গায় হন, অন্তত নাগরিকত্বের প্রশ্নে এক জায়গায় হন। এটা মিটে যাক, নাগরিকত্ব সমস্যা মিটে যাক, তারপরে আপনাদের স্বাধীন ইচ্ছায় আপনারা যে দল পারেন করুন, কিন্তু এই ইস্যুতে ঐক্যবদ্ধ হন। এই ইস্যুতে ঐক্যবদ্ধ না হলে কিন্তু যে কোনো মুহূর্তে খুব বড় বিপদ হতে পারে। উনি ওই রোহিঙ্গাদের কথা বলছেন,
শান্তনু ঠাকুর। রোহিঙ্গাদের কিন্তু বিপদ হয়েছে, উনি বলছেন রোহিঙ্গাদের কথা, কিন্তু রোহিঙ্গাদের প্রতি ওদের কিন্তু কোনো ফিলিংস নেই। রোহিঙ্গাদের বোধহয় 68 সালে আইন হয়েছিল, রোহিঙ্গারা যেভাবে হয়েছিল 2-3 রকমের ক্যাটাগরি, বার্মাতে যে আইন যা হয়েছিল, নাগরিকত্বের 2-3 রকমের ক্যাটাগরি করে দিয়েছিল, কিন্তু তারপরেও তারা গভর্নমেন্ট যারা ছিল তারা খারাপ, তাদের ক্ষেত্রে অত খারাপ ছিল না, তারা বসবাস করছিলেন। এমন একটা গভর্নমেন্ট এলো যা আইন ইন টোটো লাগু করা শুরু করলো, করে সবাইকে দেশ থেকে বহিষ্কার করেছে। ফলে আইনটা পরিবর্তন করা দরকার, উনি যেটা বলছেন আইন একটা নতুন করা দরকার। কিন্তু যে আইনের কথা বলছেন শান্তনু ঠাকুর, ওই আইনে কিন্তু আপনার নাগরিকত্ব হবে না। উনি যেটা বলতে চাইছেন যে নাগরিক না হলে পরে রোহিঙ্গাদের মধ্যে হতে পারে, এই কথাটা ঠিক, কিন্তু উনি যে বলছেন K-19 নাগরিকত্ব হবে, দরখাস্ত করলে নাগরিকত্ব, এটা কিন্তু মিথ্যা কথা বলছেন, এটা কিন্তু ধাপ্পা দিচ্ছেন, এটা কিন্তু ভোটের জন্য বলছেন। আর এই জন্যই ভোটের ঠিক মুখে তারা এটা করেছে, ওই আইনে যে নাগরিকত্ব হয় না এইটা আপনি বুঝে ওঠার আগে যাতে আপনার ভোটটা নিতে পারে। সেই শুরু করেছিলেন মোদি কাছারিবাড়ি ময়দান বারাসাত, ঠিক তার পরের দিনের মিটিং হচ্ছে বা সেই দিন বিকেলে মিটিং হচ্ছে কৃষ্ণনগর, বলেছিলেন এখন থেকে ঠিক 10 বছর আগে। আর আজকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, এখন অবধি তার কোনো ফয়সলা হলো না। ফলে বিশ্বাস তাদের করা যায় না। আপনাদের এই কথাগুলো বলে আমি আমার আজকের এই বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।